হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রেন বক্স একাডেমি। আমি তোমাদের শুভ স্যার, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ব্রেন বক্স একাডেমি। স্টুডেন্টস, আজকে নিয়ে চলে এসেছি রেলওয়ে বুস্টার সিরিজের সেট 2, যেটার প্রতীক্ষায় তোমরা ছিলে এতদিন। ফিজিক্স নিউমেরিক্যালস, যেটা আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য এবং ডাব্লিউবিসিএস মেন্স এবং সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। ফিজিক্সের নিউমেরিক্যালসগুলো আলাদা আলাদা করে বাছাই করে এরকম খুব কম চ্যানেলই আছে যেখানে করানো আছে। সুতরাং তোমরা এই চ্যানেলটিতে এসে এই ফিজিক্স নিউমেরিক্যালের যে সিরিজটি আছে সেটি একটি প্লে লিস্টে আমি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা প্লে লিস্টে যা যা দেওয়া আছে সেগুলো খুব ভালো করে দেখবে। আশা করি তোমাদের পরীক্ষায় খুবই সুবিধা হবে। তো চলো আর দেরি না করে শুরু করা যায়। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন 1, the surface charge density of a thin spherical cell placed in an air medium is 88.54 কুলম্ব পার মিটার স্কোয়ার। কি বলা আছে? সারফেস চার্জ ডেন্সিটি। এটার মানে কি? একটা এখানে আমি কি নিয়ে রেখেছি? একটা স্ফেরিক্যাল সেল নিয়ে রেখেছি। এই স্ফেরিক্যাল সেলের চারিদিকে কি করানো আছে? এরকম চার্জ ছড়ানো আছে। এই রকম সারফেসের ওপর কি করা আছে? চার্জ ছড়ানো আছে। এটা প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। তো আমি এখানে প্লাস নিয়ে নিচ্ছি। ধরে নিচ্ছি এই যে স্ফেরিক্যাল সেলটা, এর চারিদিকে সারফেসে, পুরো সারফেসে কি করা আছে? এরকম ভাবে চার্জ ডিস্ট্রিবিউট করা আছে। ঠিক আছে, এবার বলা আছে দ্য ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড। আমরা জানি কোনো জায়গায় যদি আধান বা চার্জ থাকে তার পাশাপাশি অঞ্চলে কি সৃষ্টি হয়? ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হয়। তাহলে এই স্ফেরিক্যাল সারফেসটার চারিদিকে যেহেতু চার্জ ছড়ানো আছে, এর পাশাপাশি অঞ্চলেও কি সৃষ্টি হবে? ইলেকট্রিক ফিল্ডের সৃষ্টি হবে। তো বলেছে এই ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ডের এই যে প্রাবল্য, সেটা আমাকে বার করতে হবে 12 মিলিমিটার আউটসাইড দ্য স্ফেরিক্যাল সেল ফ্রম দ্য সেন্টার। এই যে স্ফেরিক্যাল সেলের সেন্টার, এখান থেকে 12 মিলিমিটার আউটসাইড দ্য স্ফেরিক্যাল সেল। আমি ধরে নিলাম এইখানে সেই বিন্দুটি আছে, ধরে নিলাম এটা পি বিন্দু, এবং এইখান থেকে এর দূরত্ব কত? আমি ধরে নিলাম এই স্ফেরিক্যাল সেলটার এখান থেকে দূরত্ব কত হবে? আমি ধরে নিচ্ছি এইটার দূরত্ব হলো এখান থেকে আর। কত দূর পর্যন্ত দূরত্ব? এই পি বিন্দু পর্যন্ত দূরত্ব। ঠিক আছে, তাহলে সেন্টার থেকে এই পি বিন্দু পর্যন্ত দূরত্বকে আমি ধরে নিলাম আর। তাহলে যখনই আর ধরে নিলাম, তাহলে আমি আর এর মান কত বসিয়ে নেব? 12 mm। এবার আমরা দেখতে পাচ্ছি এগুলো কুলম্ব পার মিটার স্কোয়ার, নিউটন পার কুলম্ব আছে। তাহলে এটাকে কিসে পরিণত করে নিতে হবে? 12 ইন্টু 10⁻³ মিটার। কারণ আমরা জানি মিলিমিটার থেকে মিটার করতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়। এবার বলা আছে এই আর দূরত্ব দূরে অবস্থিত একটা বিন্দু আছে, তার নাম আমি ধরে নিয়েছি পি বিন্দু। এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে বা ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি কত হবে, এটা আমাকে নির্ণয় করতে হবে। আমরা জানি ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটির ফর্মুলা কি। আমরা কোন ফর্মুলা ইউজ করে করব? আমরা দেখাচ্ছি ফর্মুলা, সেটা হলো কি, যে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটির ফর্মুলা হলো 1/4πε0। ঠিক আছে, কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা আমরা প্রত্যেকেই জানি এই ফর্মুলাটি। যেখানে আর হচ্ছে কি, যেখানে আর হলো এইটার দূরত্ব। ঠিক আছে, আমরা এই ফর্মুলাটা ইউজ করতে শিখেছি। এবার কথা হলো যে এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো কখন? যখন আমাকে কিউ এর ভ্যালু দেয়া থাকবে, চার্জের মান দেয়া থাকবে। কোথাও কি আমরা এখানে চার্জের মান দেখতে পাচ্ছি? পাচ্ছি না। তো মনে রাখবে, যখন চার্জের মান দেওয়া থাকবে না, বা কিউ মানে একটা ফিক্সড বিন্দু আধান বা পয়েন্ট চার্জ দেওয়া থাকবে না, এখানে কি রকম চার্জ দেওয়া আছে? সারফেস চার্জ, মানে চার্জটা ছড়ানো আছে। আমরা বলতে পারবো যে এইটুকু জায়গায় কতটা চার্জ আছে বা এইটুকু জায়গায় কতটা চার্জ আছে? বলতে পারবো না। পুরো চার্জটা চারদিকে ছড়ানো আছে। তো যখন এরকম চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে, কি থাকবে? চার্জ ডিস্ট্রিবিউশন থাকবে। ঠিক আছে, তখন আমাকে কিভাবে চার্জ বার করতে হয় আমি সেটা দেখাচ্ছি। মনে রাখবে, চার্জ ডিস্ট্রিবিউশন তিন রকমের থাকতে পারে। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, মানে একটা লেন্থ ওয়াইজ। আর থাকতে পারে এরকম স্ফিয়ারে, যেটাকে বলা হয় সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। আর একটা থাকতে পারে ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে এখন আমরা কথা বলবো। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, তো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনে যেটা আমাকে মেন দরকার, সেটাকে বলা হয় সারফেস চার্জ ডেন্সিটি। এই সারফেস চার্জ ডেন্সিটিকে আমরা সিগমা দিয়ে বলি। সারফেস চার্জ ডেন্সিটি ইজ ইকুয়াল টু টোটাল চার্জ
অন দ্য সারফেস ডিভাইডেড বাই টোটাল এরিয়া। এবার কথা হলো, তাহলে সিগমা সমান আমরা লিখতে পারবো টোটাল চার্জ কত আছে, না কিউ আছে ধরে নিলাম টোটাল সারফেসে, এবং এরিয়া কত, না 4 পাই ইন্টু ক্যাপিটাল আর এর স্কোয়ার। এবার সবার মনে হবে যে তাহলে ক্যাপিটাল আরটা কি, মনে রাখতে হবে স্ফিয়ারের ব্যাসার্ধ, স্ফিয়ারের ব্যাসার্ধ কত, স্ফিয়ারের ব্যাসার্ধ আমাকে ধরে নিতে হবে, আমি ধরে নিলাম ক্যাপিটাল আর। মনে রাখবে স্মল আর কিন্তু স্ফিয়ারের ব্যাসার্ধ নয়, স্মল আর হচ্ছে সেন্টার থেকে এই পি বিন্দু পর্যন্ত দূরত্ব, আর ক্যাপিটাল আরটা কি, ক্যাপিটাল আর হলো কি রেডিয়াস অফ দ্য স্ফিয়ার, যেটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো লেখা আছে দ্য থিন স্পেরিক্যাল সেল হ্যাজ এ রেডিয়াস অফ, তাহলে রেডিয়াস অফ দ্য স্পেরিক্যাল সেল, এইটা আমাকে নির্ণয় করতে হবে। তো চলো, সিগমার মান আমরা যখন পেয়ে গেছি, এখানে সিগমার মান দেয়া আছে, দেখো দ্য সারফেস চার্জ ডেন্সিটি অফ এ থিন স্পেরিক্যাল সেল ইন এয়ার মিডিয়াম ইজ 88.54 কুলম্ব পার মিটার স্কোয়ার। তাহলে সিগমার মান আমাকে দেওয়া আছে, আর এর মান আমাকে বার করতে হবে। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কি লিখতে পারবো, এই এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে আমি এখানে রিপ্লেস করব। ই ইজ ইকাল টু 1/4πε0, কিউ এর জায়গায় আমি লিখতে পারবো, কিউ এর জায়গায় কি বসাবো, সিগমা ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার ডিভাইডেড বাই, সবাই বুঝতে পেরেছো এখান থেকে কিউ সমান কত লিখতে পারবো, সিগমা ইন্টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, এইটা যখন লিখতে পারলাম তখন আমি কি করলাম, এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দিলাম, এখানে লিখে দিলাম স্মল আর স্কোয়ার যেমন ছিল বসিয়ে দিলাম। এবার কথা হচ্ছে আমাকে কি কি ভ্যালু দেওয়া আছে, আমাকে দেওয়া আছে স্মল আর এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, যেটা যেটা দেওয়া আছে আমি এটাকে কি করছি, একটু বক্স করে দেওয়ার চেষ্টা করছি। এই ভ্যালুটা আমার কাছে দেওয়া আছে, এই ভ্যালুটা আমার কাছে দেওয়া আছে, আর কি কি ভ্যালু দেওয়া আছে, আমাকে দেওয়া আছে ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটির ভ্যালু, দ্যাট মিনস ই এর ভ্যালু, ই ইজ ইকাল টু দেওয়া আছে 5.625 ইন্টু 10⁻12 নিউটন পার কুলম। তাহলে ই এর ভ্যালু দেওয়া আছে, যেগুলো গিভেন এগুলো আমি লিখে দিচ্ছি গিভেন। ঠিক আছে, আর কি দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। আচ্ছা, এপসাইলন জিরোর ভ্যালু আমাকে দেওয়া নেই, আমাকে মনে রাখতে হবে এপসাইলন জিরোর ভ্যালু হয়, এটাকে বলা হয় পারমিটিভিটি। ঠিক আছে, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ঠিক আছে, এটার মান হয় 8.854 ইন্টু 10⁻12 নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। এইটা আমাকে জেনে রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো জেনে নিলে আমি এখানে কি বার করতে বলেছে আমাকে, এই ক্যাপিটাল আর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ইকুয়েশনটাকে যদি একটু ভালো করে বুঝি তাহলে সাজিয়ে নিচ্ছি, 4πε0 নিচে আছে ইন্টু আর স্কোয়ার ইন্টু ই, সবগুলো গুণ করে দিলাম, ডিভাইডেড বাই আমি কি করছি সিগমা ইন্টু 4 পাই, এটা করে দিলাম সমান রাইট সাইডে কি থেকে গেল আর স্কোয়ার। তাহলে এখানে 4 পাই গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, আর স্কোয়ার ইজ ইকাল টু কি পেলাম, এপসাইলন জিরোর ভ্যালু বসাই 8.854 ইন্টু 10⁻12। ঠিক আছে, স্মল আর স্কোয়ার মানে কত, 12 গুণিত 10⁻³ হোল স্কোয়ার। ঠিক আছে, আমি এই ভ্যালুটা এখানে একটু বসাচ্ছি, 12 ইন্টু 10⁻³ সরি 10⁻³ হোল স্কোয়ার। ঠিক আছে, এপসাইলন জিরো আর স্কোয়ার বসালাম ইন্টু ই এর মান এটা 5.625, আমি এটা একটু মুছে দিচ্ছি স্পেসের অভাবের জন্য, 5.625 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই কত আছে সিগমা, সিগমার ভ্যালু আমাকে দিয়ে রেখেছে, সিগমার ভ্যালু দিয়ে রেখেছে সেটা কত 88.54, এটা আমার লেখা হয়নি, আমি একটু সরি এখানে লিখে দিচ্ছি, সিগমার ভ্যালুটাও দেওয়া আছে 88.54 কুলম্ব পার মিটার স্কোয়ার। দেখতেই পাচ্ছ সিগমার ভ্যালু এখানে লেখা আছে সিগমা, তাহলে এগুলো আমার গিভেন। তাহলে এখানে সিগমার ভ্যালু কত হবে 88.54, এইভাবেই ম্যাচ করানো আছে ভ্যালুটা। তাহলে 88.54 এটা কেটে যাবে,
10 থাকবে, 10⁻12 10⁻+12 কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। ঠিক আছে, এখানে 12, ঠিক আছে, এখানে 5.6, এগুলোকে সব গুণ করলে এখানে 10⁻³ এর হোল স্কোয়ার আসছে। আমি এখানে হোল স্কোয়ারটাকে আর ভাঙছি না, এখানে আর স্কোয়ারের টার্মে রাখতে চাইছি। এইগুলোকে গুণ করলেই তোমরা দেখবে এটা আসবে 80.65 সামথিং ইন্টু 10⁻³ হোল স্কোয়ার। তাহলে এটা যদি থাকে 80.65 কে আমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি আমি কি ধরতে পারি, 81 ধরতে পারি। তাহলে 81 ইন্টু 10⁻³ হোল স্কোয়ার সমান যদি আর স্কোয়ার হয়, ঠিক আছে, সরি, এটা 9 আসবে। এটার স্কোয়ার সমান যদি এটা হয়, তাহলে আর ইজিক্যাল টু কত আসবে, 9 ইন্টু 10⁻³ 9 ইন্টু 10⁻³ মানে কি, এটা হচ্ছে মিটারে এলো। তাহলে কত মিলিমিটার, 9.0 মিলিমিটার। তাহলে দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত, আমাদের রাইট অ্যান্সার হলো আর ইজিক্যাল টু 9 ইন্টু 10⁻³ মিটার, দ্যাট ইজ ইকুয়াল টু 9 মিলিমিটার। ঠিক আছে, ভালো করে এই প্রসেসটা দেখে রাখবে, ডিটেলসে করালাম, কোনো জায়গা বাদ নেই, ভালো করে দেখে রাখবে। নেক্সট, লেটেন্ট হিট অফ ফিউশন অফ ওয়াটার। প্রথমেই বলে রাখি, লেটেন্ট হিট এমন একটা হিট যেটা প্রয়োগ করলে কি হয় না, অবস্থার পরিবর্তন হয় বা ম্যাটারের যে যে স্টেটে থাকে সেই স্টেটটা চেঞ্জ হয়ে যায়, বাট অ্যামাউন্ট কিসের পরিবর্তন হয় না, টেম্পারেচারের পরিবর্তন হয়নি। ঠিক আছে, আমি এখানে একটু লিখে দিচ্ছি, লেটেন্ট হিট হচ্ছে সেই অ্যামাউন্ট অফ হিট যেটা দিলে কি হয়, চেঞ্জ ইন স্টেট, মানে জল থেকে বাষ্প হয়ে যাবে, বরফ থেকে জল হয়ে যাবে, চেঞ্জ ইন স্টেট অফ ম্যাটার, এটা হয়, বাট নো চেঞ্জ ইন টেম্পারেচার। মনে রাখবে সবসময়, টেম্পারেচারে কখনো কোনো পরিবর্তন হয় না লেটেন্ট হিট দিলে। ঠিক আছে, তো আমাকে জিজ্ঞাসা করেছে যে লেটেন্ট হিট অফ ফিউশন মানে হচ্ছে গলনের লিনতাপ, ঠিক আছে, অফ ওয়াটার ইজ 330 জুল পার গ্রাম। ঠিক আছে, লেটেন্ট হিটকে আমরা এল দিয়ে লিখি, তাহলে আমাকে এখানে কার ভ্যালু দেওয়া আছে, এল এর ভ্যালু দেওয়া আছে। এল ইজ ইকাল টু 330 জুল পার গ্রাম। 1 গ্রাম জলকে জলে বরফকে গলিয়ে জলে পরিণত করতে এত জুল হিট লাগবে। ঠিক আছে, 330 জুল হিট লাগবে। তাহলে বলেছে অ্যামাউন্ট অফ হিট ইজ রিকোয়ার্ড টু মেল্ট 450 গ্রাম অফ আইস। তাহলে 1 গ্রাম আইসকে গলিয়ে জলে পরিণত করতে যদি 330 জুল হিট লাগে, তাহলে 450 গ্রাম আইসকে গলিয়ে জলে পরিণত করতে কত হিট লাগবে আমরা খুব সহজেই বার করে নিতে পারবো। এইভাবেও করতে পারো, না হলে এর ফর্মুলা আছে। কি ফর্মুলা, ফর্মুলা আছে কিউ, অ্যামাউন্ট অফ হিট গিভেন অর টেকেন, ইজ ইকাল টু এম ইন্টু এল। কিউ ইজ ইকাল টু অ্যামাউন্ট অফ হিট গিভেন অর টেকেন, যেটা খুশি। গিভেন হলে ইনক্রিজ হয়, টেকেন হলে কমতে থাকে। আর এম হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট বা মাস অফ দ্য সাবস্টেন্স, এবং এল হচ্ছে লেটেন্ট হিট। সেটা লেটেন্ট হিট অফ ফিউশন থাকতে পারে, লেটেন্ট হিট অফ ভেপরাইজেশন থাকতে পারে, দিস ইজ লেটেন্ট হিট। তাহলে আমরা সহজেই পেয়ে যাবো, আমাকে অ্যামাউন্ট অফ হিট কতটা রিকোয়ার্ড জিজ্ঞাসা করেছে, তার মানে কিউ এর ভ্যালু বার করতে বলেছে। এম এর ভ্যালু কত দিয়ে দিয়েছে, 450 গ্রাম, তাহলে এম এর ভ্যালু হচ্ছে 450 গ্রাম ইন্টু এল এর ভ্যালু কত আছে 330 জুল। ঠিক আছে, তাহলে 450 ইন্টু 330, এত জুল। ঠিক আছে, এত জুল যদি আমি বার করি, এর এটা গুণ করলে কত আসবে, এটা গুণ করলে দেখে আসবে 148,500, এত জুল। তাহলে এত জুল আমার অ্যান্সার নেই, তাহলে এটাকে কিসে করতে হবে আমাকে, এটা দেখতে পাচ্ছি এম জে, এম জে মানে মেগা জুল। 1 মেগা জুল ইজ ইকাল টু 10⁶ জুল। তাহলে 10⁶ দিয়ে এটাকে ভাগ করতে হবে, 1 2 3 4 5 6, তাহলে 0.148 মেগা জুল। তাহলে 0.148 মেগা জুল মানে কত জুল, 0.15 মেগা জুল লিখতে পারি অ্যাপ্রক্সিমেটলি। তাহলে কিউ এর ভ্যালু কত হলো, 0.15 মেগা জুল। তাহলে এখানে আমার কোনটা অ্যান্সার, অপশন সি, 0.15 মেগা জুল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে, কনভার্ট দ্য হেক্সাডেসিমেল নাম্বার C6। হেক্সাডেসিমেল নাম্বার থেকে আমাকে কোথায় যেতে হবে, হেক্সাডেসিমেল থেকে
আমাকে যেতে হবে বাইনারি। মনে রাখবে কিভাবে করা হয়, আমি এখানে ছকটা দিয়ে দিয়েছি, খুব ভালো করে দেখবে। মনে রাখবে বাইনারিতে যেটা জিরো, বাইনারির যেটা জিরো, ঠিক আছে, সেটা নাম্বার জিরো, বাইনারি চারটে জিরো। হেক্সাডেসিমেলেও জিরো। হেক্সাডেসিমেল মানে টোটাল কতগুলো এ থাকে, টোটাল 16, 16টা থাকে, ঠিক আছে, টোটাল 16টা। এর বেস হচ্ছে 16, এর বেস হচ্ছে 2, 0 আর 1, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে এই হেক্সাডেসিমেলের নাম্বারের সিস্টেমটা তোমাকে একটু বুঝে নিতে হবে। কি সিস্টেম? কিছুই নয়, খুবই সোজা, ভালো করে দেখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। জিরোতে নাম্বার জিরো, বাইনারিও জিরো, হেক্সাডেসিমেলে জিরো। ওয়ানে নাম্বার কত, নাম্বার হচ্ছে 1, বাইনারিতে কি লিখবো, 1 কে 0 1, ঠিক আছে, ওই জন্য 0 0 0 1, এখানে হেক্সাডেসিমেলে 1, ঠিক আছে। চারটের ফর্মে থাকবে সবসময়, ঠিক আছে, কারণ আমরা জানি 2 to the power 4 is equal to 16, তাহলে চারটের ফর্মে থাকবে সবসময়, মনে রাখবে এটা। জিরোকে লিখবো 0 0 0 0, এইভাবে। মানে হেক্সাডেসিমেলে যেটা জিরো সেটা বাইনারিতে কেমন হবে, 0 0 0 0। হেক্সাডেসিমেলে যেটা 1 সেটাকে বাইনারিতে কি লিখবো, 0 0 0 1। হেক্সাডেসিমেলে যেটা 2 সেটাকে কিভাবে লিখবো, 0 0 1 0, ঠিক আছে। হেক্সাডেসিমেলে যেটা 3 সেটাকে বাইনারিতে কি হবে, 0 0 1 1, এরকম, ঠিক আছে। এই যেমন ভাবে লেখা আছে। তাহলে এইভাবে লিখতে লিখতে আমাকে কোথায় যেতে হবে, এইভাবে লিখতে লিখতে আমাকে যেতে হবে C6। মনে রাখবে হেক্সাডেসিমেলে 9 এর পর 10 যখন লেখা হয় তখন সেটা হয়ে যায় A। যেটা 10 লিখি আমরা সেটা হেক্সাডেসিমেলে কি লিখবো, সেটা হেক্সাডেসিমেলে লিখবো A। যেটা 11 লিখবো সেটা B, যেটা 12 লিখবো সেটা C, যেটা 13 লিখবো, নাম্বার 13 মানে হচ্ছে D, 14 মানে E, আর 15 মানে F। তো এই পাঁচটা জিনিস একটু মনে রাখতে হবে। 9 পর্যন্ত যেমন আছে সেরকমই হবে, 10 থেকে হয়ে যাবে A, 11 থাকলে B, 12 থাকলে C, 13 থাকলে D, 14 থাকলে E, 15 থাকলে F। তো এই জিনিসটা যখন জেনে যাবে তখন আমরা সহজেই করতে পারবো। তাহলে C ইজ ইকাল টু কত, C ইজ ইকাল টু আমরা দেখলাম নাম্বার কত, C ইজ ইকাল টু নাম্বার হচ্ছে 12। নাম্বার 12 মানে এটার বাইনারি কত হবে, বাইনারি হবে, পরিষ্কার দেখা যাচ্ছে, C এর বাইনারি কত, 1 1 0 0, 1 1 0 0, ঠিক আছে। আর 6 এটার নাম্বার, এর বাইনারি কত হবে, 6 এর বাইনারি পরিষ্কার দেখা যাচ্ছে, 6 এর বাইনারি কত হবে, এই যে দেখা যাচ্ছে 6 এর বাইনারি 0 1 1 0, 0 1 1 0। তাহলে C6 কত হবে, C6 আমাকে যখন লিখতে দেবে, C এর বাইনারি আর 6 এর বাইনারি, তাহলে 1 1 0 0, আর এটার সাথে যুক্ত হয়ে যাবে 0 1 1 0, তাহলে 1 1 0 0 0 1 0 0, এটা হচ্ছে C, এটা হচ্ছে 6, ঠিক আছে। তাহলে কোনটা হচ্ছে অপশন, 1 1 0 0 0 1 1 0, অপশন C, ঠিক আছে। এইভাবে আমরা যে কোনো কিছু দিতে পারি। আমাকে দিল হয়তো A4, এরকম দিল, ঠিক আছে। তাহলে এর জন্য কত, 1, ধর আমাকে দিল A4, তাহলে এর জন্য কত, 1 0 1 0, আর 4 এর জন্য কত, 0 1 0 0, এটা হয়ে গেল A4, ঠিক আছে। নেক্সট বলেছে দেয়ার ইজ এ চার্জ অফ -12.8 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম অন এ অবজেক্ট সারফেস। সাপোজ একটা অবজেক্ট আছে, এই অবজেক্টের সারফেসে, এই অবজেক্টের সারফেসে কি আছে, একটা চার্জ আছে। কত চার্জ রাখা আছে, আমি ধরে নিলাম কিউ পরিমাণ চার্জ রাখা আছে। কিউ পরিমাণ চার্জ সমান কত আছে, -12.8 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। এবার বলা আছে তাহলে নিচের কোনটি সত্য হবে, 5টা ইলেকট্রন অ্যাড করা হয়েছে সারফেসে, 5টা ইলেকট্রন রিমুভ করা হয়েছে সারফেস থেকে, 8টা ইলেকট্রন অ্যাড করা হয়েছে সারফেসে, 8টা ইলেকট্রন রিমুভ করা হয়েছে সারফেসে। তো মনে রাখবে একটা প্রিন্সিপাল আছে যেটাকে বলা হয় কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ, চার্জ সবসময় কনজার্ভ থাকবে, এবং যে কোনো চার্জ কাউকে যদি অ্যাড করা হয় কোনো সারফেসে, বা কোনো সারফেস থেকে, কোনো সারফেসে অ্যাড করলাম, বা কোনো সারফেস থেকে রিমুভ করলাম, যেটাই করি না কেন, মনে রাখবে সব সময় সেটা সবসময় ইলেকট্রনিক চার্জের ইন্টিগ্রাল মাল্টিপলে করতে হবে। ইলেকট্রনিক চার্জের ইন্টিগ্রাল মাল্টিপলে হবে। মানে কি, মানে কোনো একটা অবজেক্টে যে সর্বনিম্ন পরিমাণ চার্জ দেওয়া যেতে পারে সেটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, ঠিক আছে। সবসময় কোনো অবজেক্টকে চার্জ দিতে গেলে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতকে দিতে হবে। একটা ইলেকট্রনের চার্জ, দুটো ইলেকট্রনের চার্জ, এই রকম। কখনো পূর্ণ সংখ্যা ছাড়া ফ্র্যাকশনে দেওয়া যাবে না। কখনো আমি কাউকে হাফ ইলেকট্রনিক চার্জ দিতে পারবো না, বা 3/2
ইলেকট্রনিক চার্জ দিতে পারবো না। ঠিক আছে, মনে রাখবে এটা। তো এখানে কি হবে, ফর্মুলা হচ্ছে কনজারভেশন অফ চার্জের প্রিন্সিপাল লাগবে। ফর্মুলা হচ্ছে কিউ ইজ ইকাল টু এন ইন্টু ই। ধরে নিলাম কত পরিমাণ চার্জ আছে, কিউ পরিমাণ, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, কটা ইলেকট্রন দিয়েছি না এন পরিমাণ, তাহলে কিউ ইজ ইকাল টু এন ইন্টু এই ফর্মুলাই আমরা করে নিতে পারবো। কারণ আমাকে বলেছে কত চার্জ দেওয়া হয়েছে, 12.8 মাইনাস 12.8 ইন্টু 10⁻⁻19 কুলম সমান কটা চার্জ দেওয়া হয়েছে জানি না আমি, ইন্টু ইলেকট্রনের চার্জ কত -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এন সমান এখান থেকে আমরা সহজেই পেয়ে যাব, -19 কেটে যাবে, তাহলে হয়ে যাবে 12.8 ডিভাইড বাই 1.6 দ্যাট ইজ 8। তাহলে এন এর মান আমরা কত পেলাম, 8 ইলেকট্রন। তাহলে 8টা ইলেকট্রন কি করা হয়েছে, এটা আমরা বুঝে গেছি যে 8টা ইলেকট্রন হয় অ্যাড হয়েছে না হলে রিমুভ হয়েছে, তবেই কত এত পরিমাণ চার্জ তৈরি হয়েছে। এবার মনে রাখবে ইলেকট্রন যদি অ্যাড হয় তাহলে কি হয়, নেগেটিভ চার্জ বেড়ে যায়। ইলেকট্রন যদি রিমুভ হয় তাহলে কি হয়, পজিটিভ চার্জ বেড়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে কি চার্জ দিয়েছে, এখানে যে চার্জটা দিয়েছে আমি এখানে প্লাস দিয়ে দিয়েছি, এখানে প্লাস না দিয়ে আমি নেগেটিভ দিয়ে দিচ্ছি, কারণ আমাকে দিয়েছে মাইনাস। তাহলে মাইনাস যদি হয় তাহলে কি হয়েছে, ইলেকট্রন অ্যাড হয়েছে, তাহলে কি হবে 8টা ইলেকট্রন অ্যাড হয়েছে টু দ্য সারফেস অফ দ্য অবজেক্ট। কারণ ইলেকট্রন যদি অ্যাড হয় নেগেটিভ চার্জ বেড়ে যায়, ইলেকট্রন যদি রিমুভ করা হয় পজিটিভ চার্জ বেড়ে যায়। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি চার্জ দিয়েছে, নেগেটিভ চার্জ আছে সারফেসের উপর, তার মানে ইলেকট্রন অবশ্যই কি করা হয়েছে, ইলেকট্রন অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন অ্যাড করা হয়েছে, তাই জন্য 8টা ইলেকট্রন, কটা ইলেকট্রন এইভাবে পেয়ে গেল। নেক্সট স্লাইডে আসি। এ বয় থ্রোজ এ বল বাই এ ফোর্স অফ 30 নিউটন। তাহলে কত ফোর্স দিয়ে থ্রো করেছে, 30 নিউটন লিখে নিলাম। আরেকটা বয় কি করেছে, স্ট্যান্ডিং এট 20 মিটার অ্যাওয়ে, 20 মিটার দূরে আছে এবং সেটাকে ক্যাচ করেছে। তাহলে সরণ কত বলটার, 20 মিটার। তাহলে আমরা জানি ওয়ার্ক ডান ইজ ইকাল টু এফ ইন্টু এস। তাহলে ওয়ার্ক ডান কত হবে, এই ফর্মুলা আমরা ইউজ করলাম। তাহলে ওয়ার্ক ডান কত হবে জিজ্ঞাসা করেছে, এফ এর মান 30 নিউটন ইন্টু 20 মিটার, তাহলে এত জুল, নিউটন ইন্টু মিটার সমান কি জুল, তাহলে 600 জুল। এবার কোশ্চেনটা হচ্ছে এখানে 600 জুলে অপশন নেই, আর্গে আছে। আমরা জানি কি 1 জুল ইজ ইকাল টু 10⁻7 আর্গ। তাহলে এখান থেকে আমাকে এই কনভার্সনটা জানতে হবে। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকাল টু 600 জুল মানে 6 ইন্টু 10⁻9 আর কি করে হলো, 600 এর 100 আর 10⁻7 গুণ হয়ে গেল, তাহলে 6 ইন্টু 10⁻9 আর্গ হয়ে গেল। ঠিক আছে, তাহলে কি হবে অ্যান্সার, তাহলে অ্যান্সার হবে, খুব সহজ কোশ্চেন, কিন্তু এই কনভার্সনটা না জানলে কিন্তু করতে পারবেন। তাহলে 6 ইন্টু 10⁻9 আর অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট স্লাইডে চলে আস, বলেছে 100 জুল অফ হিট ইজ প্রডিউসড ইন ইচ সেকেন্ড ইন এ 4 ওহম রেজিস্ট্যান্স। ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা আছে 4 ওহম। এখানে কি আছে, একটা সাপোজ একটা ব্যাটারি কানেক্ট করা আছে, এই ব্যাটারিটার ভোল্টেজ ডিফারেন্স কত জিজ্ঞাসা করেছে, এবং এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে অবশ্যই, এবং কতটা হিট প্রডিউস হচ্ছে সেটা আমাকে দিয়েছে 100 জুল, কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ফর্মুলা কি ইউজড হবে, আমরা জানি একটা তারের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট যায় তাহলে কতটা হিট প্রডিউসড হয়, হিট প্রডিউসড আমরা জানি জুলের সূত্র, হিট প্রডিউসড ইজ ইকাল টু এইচ ইজ ইকাল টু কি হয়, আই স্কোয়ার আর টি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইচ ইজ ইকাল টু যদি আই স্কোয়ার আর টি হয়, এই ফর্মুলা আমরা ইউজ করব। এইচ এর ভ্যালু কত দেওয়া আছে 100 জুল, এখানে বসিয়ে দেবো 100। আই স্কোয়ার আমি জানি না কত কারেন্ট, আর এর ভ্যালু দেওয়া আছে 4 ওহম, টি এর ভ্যালু দেওয়া আছে 1 সেকেন্ড। ঠিক আছে, টি দেওয়া আছে ইচ সেকেন্ড মানে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা আই স্কোয়ারের ভ্যালু কত পেয়ে যাব, 100/4 দ্যাট ইজ ইকাল টু 25। তাহলে আই ইজ ইকাল টু পেয়ে যাব 5 অ্যাম্পিয়ার। এই যখনই আমি আই পেয়ে গেলাম, আমরা জানি ওহমস ল, ওহমস ল আমাকে কি বলেছে যে ভি ইজ ইকাল টু সবসময় হবে আই ইন্টু আর। তাহলে ভি ইজ ইকাল টু যদি আই আর হয়, তাহলে আমাকে ভোল্টেজ ডিফারেন্স জিজ্ঞাসা করেছে এইটা, তখন আই কত 5 অ্যাম্পিয়ার ইন্টু রেজিস্ট্যান্স কত 4 ওহম, তাহলে কত হবে 20 ভোল্ট। তাহলে ভি ইজ ইকাল টু আমার কত হলো 20 ভোল্ট। তাহলে অপশন আছে, অপশন ডিতে আছে 20 ভোল্ট, বোঝা গেল। নেক্সট, এ 1500 ওয়াট ইলেকট্রিক গিজার ইউজড এভরি ডে ফর 2 আওয়ার্স, ক্যালকুলেট দ্য এনার্জি কনজিউম, মানে কতটা বিদ্যুৎ শক্তি খরচা করবে।
একটা 1500 ওয়াটের যদি গিজার 2 ঘন্টা চলে প্রতিদিন, তাহলে মনে রাখবে এনার্জি কনজিউম এর ফর্মুলা হলো এনার্জি কনজিউমড এর ফর্মুলা হচ্ছে কিলোওয়াট ইন্টু আওয়ার। ঠিক আছে, কিলোওয়াট ইন্টু আওয়ার, এটাকে আমরা বলি ইউনিট বা বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট, যে ইউনিটে আমরা কারেন্টের বিল জমা দিই, সিম্পল কথা। তাহলে এখানে আমাকে কত দিয়েছে? 1500 ওয়াট। তাহলে 1500 ওয়াট এটা হচ্ছে কি ক্ষমতা, কার ক্ষমতা? এইটা হচ্ছে পাওয়ার, ইলেকট্রিক গিজারটার। তাহলে এটাকে আমাকে কিসে কনভার্ট করে নিতে হবে? কিলোওয়াটে। তাহলে ওয়াট থেকে কিলোওয়াটে কনভার্সন আমরা কি জানি? 1 কিলোওয়াট ইজ ইকাল টু 1000 ওয়াট। তাহলে 1500 ওয়াট সমান কত কিলোওয়াট হবে? 1500 ডিভাইড বাই 1000 কিলোওয়াট, দ্যাট ইজ ইকুয়াল টু কি হবে? 1.5 কিলোওয়াট। এই 1.5 কিলোওয়াট কতক্ষণ ধরে চলেছে? টাইম কতক্ষণ না? 2 আওয়ার্স। তাহলে এটা ঠিকই আছে। তাহলে কতটা এনার্জি কনজিউমড হবে? তাহলে এনার্জি কনজিউমড বা কতটা ইলেকট্রিক এনার্জি কনজিউমড হবে, শক্তি খরচা হবে না 1.5 কিলোওয়াট ইন্টু আওয়ার, কত? 2 আওয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 3 কিলোওয়াট আওয়ার। 3 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3 ইউনিট। তাহলে এটাই হচ্ছে আমার অপশন অ্যান্সার। তাহলে কতটা এনার্জি কনজিউমড হবে? 3 কিলোওয়াট আওয়ার বা 3 ইউনিট, যেটা দেবেন। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন দিতে পারে পার ইউনিটের প্রাইস যদি সাপোজ 5 টাকা দেয়, তাহলে কত ইউনিট, কত টাকা পড়বে, কত টাকার বিল পড়বে? 5 গুণিত 3, 15 টাকার। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য পিক ভোল্টেজ অফ 250 ভোল্ট আরএমএস ভ্যালু অফ মেন এসি ভোল্টেজ ইন দ্য সিআরও? সিআরও হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপ, ক্যাথোড রে অসিলোস্কোপ। এই ক্যাথোড রে অসিলোস্কোপের সাহায্যে আমরা ভোল্টেজ, কারেন্ট এগুলো মেজার করতে পারি, ফেজ ডিফারেন্স মেজার করতে পারি। তো আমাকে জিজ্ঞাসা করেছে এই ক্যাথোড রে অসিলোস্কোপ যন্ত্রটার মধ্যে এসি কারেন্টের আরএমএস ভ্যালু কত ঢুকছে না 250 ভোল্ট। আমাকে জিজ্ঞাসা করেছে পিক ভ্যালুটা কত হবে। ঠিক আছে, আমি আগে একটু কথা বলে দিই। এসি কারেন্ট মানে হচ্ছে যে কারেন্ট সময়ের সাপেক্ষে বারবার বারবার পরিবর্তিত হতে থাকে, দ্যাটস ওয়াই আমরা তাকে বলি অল্টারনেটিং কারেন্ট। তাহলে এটা কারেন্ট, এটা সময় যদি দিলাম, তাহলে এইটা হচ্ছে গ্রাফটা এরকম হয়। ঠিক আছে, এটাকে আমরা বলছি অল্টারনেটিং। এবার আমরা কথা বলি যে পিক ভ্যালু কাকে বলে। এই যে ভ্যালুগুলো, এই যে দিস ইজ কল্ড পিক ভ্যালু। এবার মনে হবে যে এটা হচ্ছে, এটাকে বলা হয় ম্যাক্সিমাম ভ্যালু। কারেন্টটা যখন চেঞ্জ হচ্ছে তখন ম্যাক্সিমাম কতটা ভ্যালুতে উঠছে, দিস ইজ কল্ড পিক ভ্যালু। আরএমএস ভ্যালু মানে কি? আরএমএস ভ্যালু মানে এই যে এভারেজ ভ্যালু। আরএমএস ভ্যালু ডিনোটেড বাই এভারেজ ভ্যালু। এভারেজ কত ভ্যালু আসছে? 250 ভোল্ট। ঠিক আছে, তার মানে এটা নেই যে পিক ভ্যালু এটা। ঠিক আছে, এভারেজ মানে এই লাইন বরাবর, পিক ভ্যালু মানে এই বরাবর বা এইটা বরাবর, যেটা খুশি হতে পারে। ঠিক আছে, এবার মনে রাখবে পিক ভ্যালু আর আরএমএস ভ্যালুর মধ্যে একটি খুব সুন্দর সম্পর্ক আছে। ঠিক আছে, ঠিক আছে, সেটা কি না, পিক ভ্যালু ইজ ইকুয়াল টু √2 ইন্টু আরএমএস ভ্যালু। ঠিক আছে, বা আরএমএস ভ্যালু ইজ ইকুয়াল টু পিক ভ্যালু ডিভাইডেড বাই √, যেটা খুশি। তাহলে এখান থেকে আমি সহজেই বার করে নিতে পারবো। তাহলে আমার পিক ভ্যালু কত হবে? পিক ভ্যালু ভোল্টেজের কত হবে না √2 গুণিত 250 ভোল্ট, অ্যান্সার আসবে ওই 353.5 ভোল্টের কাছাকাছি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। নেক্সট স্লাইডে আসি। An electric bulb of 40 watt is connected to a power supply of 220 volt. রেজিস্ট্যান্স কত? কত ইউনিট কনজিউম করবে যদি 24 ঘন্টা বাল্বটা জ্বলে? তাহলে ইলেকট্রিক বাল্ব, তার পাওয়ার আমরা ফর্মুলা জেনেছি ভি ইন্টু আই, বা ভি সমান আই আর করলে আই স্কোয়ার আর, বা ভি স্কোয়ার বাই আর।
এই ফর্মুলা আমরা আগের সেট 1-এও কিন্তু করে নিয়েছি। সেট 1টা প্রত্যেকে ভালো করে দেখবে, ফিজিক্স নিউমেরিক্যালের সেট 1 এই চ্যানেলেই আছে, প্লে লিস্টেই পেয়ে যাবে। তো আমাকে বলেছে পাওয়ার দিয়ে দিয়েছে কত, 40 ওয়াট, ইজিক্যাল টু আমি যদি ভি স্কোয়ার বাই আর বসাই তাহলে আমি কি পেয়ে যাব, আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আর ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই পি, দ্যাট ইজ ইকুয়াল টু ভি এর ভ্যালু কত দিয়েছে 220 ভোল্ট, তাহলে 220 স্কোয়ার ডিভাইড বাই পি হচ্ছে 40, তাহলে 22 স্কোয়ার কত 484, আর দুটো শূন্য আর এখানে 40, তাহলে শূন্য শূন্য কেটে গেল, তাহলে হচ্ছে 1210 ওহম। তাহলে 1210 ওহম কোথায় আছে দেখতে পাই, 1210 ওহম। তাহলে এইটা দেখলেই আমার অ্যান্সার কিন্তু করে দিতে পারবে। তাও আমি দেখিয়ে দিচ্ছি, কারণ সবেই দেখো 0.96 ইউনিট, সবেই 0.96 ইউনিট আছে, শুধু চেঞ্জ আছে রেজিস্ট্যান্সটা। তাহলে রেজিস্ট্যান্সটা বেরিয়ে গেলে অ্যান্সার করে দিতে পারবো। ঠিক আছে, পরীক্ষা এরকমই করবে। আর নর্মালি আমি এটা ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি কিভাবে 0.96 ইউনিট আসছে। আমাকে এরপরে কি বলেছে, রেজিস্ট্যান্স আমার বেরিয়ে গেছে বাল্বের, আর কি আমাকে বার করতে বলেছে, যে বাল্বটি যদি 24 ঘন্টা জ্বলে কতটা কারেন্ট পড়বে এটা বার করতে হবে। তাহলে আমরা জানি এনার্জি কনজিউমের ফর্মুলা কি, এনার্জি কনজিউমড ইজ ইকাল টু কিলোওয়াট আওয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি 40 ওয়াট এই বাল্বটা যদি হয় তাহলে কত কিলোওয়াট, 0.04 কিলোওয়াট। কত ঘন্টা চলেছে, আমরা দেখতে পাচ্ছি 24 আওয়ার্স চলেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিলোওয়াট আওয়ার করতে গেলে কি করব, 0.04 গুণিত 24। ঠিক আছে, তাহলে কত আসবে, 0.96 কিলোওয়াট আওয়ার। তাহলে কিলোওয়াট আওয়ার মানে কত ইউনিট, 0.96 ইউনিট, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, 3 রেজিস্টার্স আর কানেক্টেড ইন এ ট্রায়াঙ্গুলার ফর্ম অ্যাজ ফলোজ। এইভাবে 3টে রেজিস্টার একটা ত্রিভুজের ফর্মে কানেক্ট করা আছে। বলেছে এফেক্টিভ রেজিস্ট্যান্স বা তুল্য রোধ কত হবে, এ এবং বি প্রান্ত, এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে তুল্য রোধ কত হবে। মনে রাখবে যে দুটো প্রান্তের মধ্যে এফেক্টিভ রেজিস্ট্যান্স বার করতে দিবে সবসময় ওই দুটো প্রান্তকে কখনো নাড়াঘাটা করবে না, দ্যাট মিনস ওই দুটো প্রান্তকে ফিক্সড রেখে দেবে। তাহলে আমি এখানে এ প্রান্ত, এখানে যদি বি প্রান্ত লিখি, তাহলে এই দুটো প্রান্তের মধ্যে যে রেজিস্ট্যান্সটা আছে তাকে আমি কি করব, ফিক্সড রেখে দেবো, দ্যাট ইজ 40 ওহম। এবার আমি বাকি দুটো রেজিস্ট্যান্স নিয়ে কাজ করব। দেখো বি থেকে সি এবং সি থেকে এ, এটা একটাই বিন্দুতে কানেক্ট আছে, একটার শেষ আর একটা শুরু, তার মানে এটা কিসে কানেকশন আছে, সিরিজ কানেকশন আছে। বি থেকে সি আবার সি থেকে এ, তার মানে একটা কমন বিন্দু আছে, তার মানে এটাকে হচ্ছে সিরিজ কানেকশন বলা হয়। তাহলে সিরিজ কানেকশনে যদি থাকে তাহলে কি হবে, তাহলে 100 আর 60 কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, তাহলে এই টোটাল রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে, 160 ওহম হয়ে যাবে। তাহলে এই কমন পয়েন্টটা আর থাকবে না। দেখো এই কমন পয়েন্টটা যদি না থাকে, এই দুটো মিলিয়ে যখন একটাই রেজিস্ট্যান্স হয়ে যাবে তখন এই সি বিন্দুটা আর থাকবে না। তাহলে এই এ আর বি এর মধ্যেই কোন রেজিস্ট্যান্সটা কাজ করবে, 160 ওহম। তাহলে এ আর বি এর মধ্যে আরেকটা কোন রেজিস্ট্যান্স কাজ করবে, 160 ওহম। তাহলে এবার যদি তোমরা ছবিটা দেখো, এটা হচ্ছে 160 ওহম। তাহলে বি সি আর সি এ এরা সিরিজে আছে, এরা সিরিজে আছে বলে আমরা কি করলাম, সিরিজের রেজিস্ট্যান্স কি হয়, R1 প্লাস R2, দ্যাট ইজ ইকুয়াল টু 160 ওহম। এই দুটো কানেক্ট করে দিলে কি হয়ে যাবে, এ আর বি এর প্রান্তের মধ্যেই যুক্ত হবে, এ আর বি প্রান্তের মধ্যে যুক্ত হলো। এবার দেখো এ বি প্রান্তের মধ্যে এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স কিসে আছে, এরা দুজন প্যারালালে আছে, প্যারালাল কানেকশনে আছে। প্যারালাল কানেকশনে তুল্য রোধ যখন বার করতে বলেছিলাম কত হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। দুটোর ক্ষেত্রে এই ফর্মুলাটা মনে রাখতে বলেছিলাম। তাহলে এই ফর্মুলা যদি দুটোর ক্ষেত্রে আছে, এই ফর্মুলাটা লাগাবো, তাহলে 40 গুণিত 160 ডিভাইড বাই 40 প্লাস 160। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 16 4 6400, আর এখানে 200 মানে হচ্ছে 32 ওহম। আর ইকুইভ্যালেন্ট ইজ ইকাল টু 32 ওহম ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকেই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পেরেছো। এই ভিডিওটাকে যত পারবে শেয়ার করো, কারণ প্রচুর স্টুডেন্ট আছে যারা বেশি ফিস দিয়ে পড়ার সামর্থ্য রাখে না। ঠিক আছে, ফিজিক্স নিউমেরিক্যাল রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এইগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তোমরা প্রত্যেকে এই কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, ভিডিওটাকে বারবার দেখো, কোনো জায়গায় বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাও। তোমাদের সাফল্যই আমার সাফল্য। খুব ভালো করে পড়াশোনা করো, খুব ভালো থাকো। থ্যাংক ইউ, গুড বাই।